আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। উন্নতির দিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি। ফেনী, নোয়াখালী, কুমিল্লার পানি কমার সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এসব এলাকায় এখনও পানিবন্দী দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণের জন্য চলছে হাহাকার। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। কিছুটা উন্নতির দিকে দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি, তবে এখনো পানিবন্দী এইসব এলাকার লাখ লাখ মানুষ। কমতে শুরু করেছে ফেনীর বিভিন্ন উপজেলার বন্যার পানি। গত কয়েকদিনে কমেছে অন্তত 2 ফুট। ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীতে এখনো পানিবন্দী দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। পানিবন্দী কিছু কিছু মানুষ আছে, আর ত্রাণের প্রত্যন্ত অঞ্চলে এখনো পৌঁছতে পারতেছে না। ঘরের ভিতরে ধরুন 2 ফুটের উপরে হয়েছে পানি, কারণ আমরা আগিরে দিয়ে যাই আশ্রয় রয়েছি। মাটি ঘরের অর্ধেক থেকে নামে গেছে, আমি এখন বড় অসুবিধা আশ্রয়। এখনো অপরিবর্তিত কুমিল্লার বন্যা পরিস্থিতি। 14টি উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে। এখনো বুড়িচং উপজেলার গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কিছু এলাকায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। জেলার 198টি আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। দুর্গতদের সেবা দিতে 66টি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসক। নোয়াখালীতেও কমছে বন্যার পানি। সদর, মাইজদী সহ বন্যা কবলিত 8 উপজেলায় অনেক এলাকায় এখনো হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি আছে। পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। আমাদের আশ্রয় কেন্দ্রের আকারটা যেহেতু অনেক বড়, সেহেতু আমরা যেই ত্রাণ পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য পর্যাপ্ত না। চতুর্দিকে ত্রাণ আসতেছে, এই ত্রাণগুলো তো আপনার সঠিকভাবে বন্টন হতেছে না। কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে চাঁদপুরের বিভিন্ন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। হাতের মাঠে ঘাটে ধান পান যা গেছে সব তো শেষ। বাড়িঘর দুয়ারে পানি এখনো ভিতরে ঢুকুনো ভিড়ে পর্যন্ত পানি ঢুকে গেছে। কুমিল্লা জেলার মাঝামাঝি হওয়াতে, বর্ডার এলাকা হওয়াতে এলাকায় কেউ ওইভাবে আসতেছে না। এটা তো হইলো মেন রাস্তার মধ্যে এইটুক পানি, আর আমরা বাড়ি থেকে বাইরেতে আমাদের কোমর পর্যন্ত পানি। এখন মাঠের আমরা দেখছেন ধান কাটে আনছি, কোনো কিছু নাই। এখন জ্বালা ফালাইছি, জ্বালাও নাই। এদিকে কমতে শুরু করেছে মৌলভীবাজারের বন্যার পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। জুবাইর রাজিন, আরটিভি। এদিকে দেশের সব প্রধান নদ নদীর পানি সমতলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। দুপুরে রাজধানীর পানি ভবনে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল হ্রাস পাওয়ায় দেশের কোথাও নতুন করে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। আগামী 48 ঘণ্টা পর্যন্ত এমন স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। আগামী 48 ঘণ্টায় দেশের কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই বলে জানান তিনি। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিগত 24 ঘন্টায় প্রায় সকল প্রধান নদ নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। বিগত 24 ঘন্টায় আমাদের দেশের পূর্বাঞ্চলীয় যে সকল জেলা অর্থাৎ মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ইত্যাদি জেলা বন্যা আক্রান্ত ছিল, সেই সব জেলাতে পানি বর্তমানে বিপদসীমার নিচে। প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচে এবং একই সাথে দেখা গেছে সকল নদীর পানি হ্রাস পেয়েছে। শুধুমাত্র মনু নদী মৌলভীবাজার পয়েন্টে গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়ে এখন স্থিতিশীল পর্যায়ে আছে এবং বিপদসীমার প্রায় 1.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহের পণ্য পৌঁছে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। প্রতিদিন 25,000 ত্রাণের ব্যাগ ট্রাকে করে পাঠানো হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। তারা বলেন, একদিকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, অন্যদিকে দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে ত্রাণ। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কার্যক্রম এগিয়ে চলছে। তারা আরও বলেন, শুকনো খাবারের পাশাপাশি বিভিন্ন ওষুধ, বিশুদ্ধ পানি ও রান্না করা খাবারও দেওয়া হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। এদিকে ত্রাণ দিতে আসা সাধারণ মানুষ বলছেন, এমন কাজে নিজেদের সামিল করতে পেরে গর্ববোধ করছেন তারা। যেই জিনিসপত্র কালেক্ট করেছি সেগুলো আমরা দিতে এসেছি, আর যারা বন্যার্তদের সাহায্য লাগবে তাদের জন্য আমরা উপহার নিয়ে এসেছি। বাচ্চাদের শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনাই যে আমাদের জরুরি, আমরা যেটা মনে করতাম আগে, হয়তো
কিন্তু এখন আমার মনে হয় যে মানবিক শিক্ষাটা অনেক প্রয়োজন। সবাই যেভাবে কাজ করতেছে, যেভাবে আগ্রহ নিয়ে এসে কাজ করতেছে, তো ওদের সাথে বসে থাকা যায় না, ওদের সাথে কাজ করতেই ভালো লাগে। চিনি না জানি না, সবাই কেমন যেন আপন আপন হয়ে যেতেছে, হাতে হাতে কাজ করতেছে। এই যে দেখেন বয়স নেই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসে কাজ করতেছে, খুব ভালো লাগতেছে। প্রতিদিন আমাদের 20 থেকে 22 ট্রাক ত্রাণ যায়। প্রতি ট্রাকে 25,000 ত্রাণ আমরা পৌঁছাতে পারি আর কি। গতকাল কুমিল্লার 4টা উপজেলায় অনেকগুলো গ্রামে গণরান্না কর্মসূচি হয়েছে। এটা ধীরে ধীরে সব জেলা উপজেলায় বাড়ানো হবে আর কি। এবারে অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে সরকারি মদদে 7 শতাধিক ব্যক্তিকে গুমের অভিযোগ রয়েছে, যার মধ্যে 78 জনের মৃতদেহ পাওয়া যায়, এখনও নিখোঁজ 150-রও বেশি। তবে আশার কথা, জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। এতে গুম হওয়া ব্যক্তির স্বজনরা প্রতিকার পাওয়ার আশা করছে। মানবাধিকার কর্মীরা বলছেন, সনদে সই করায় ভবিষ্যতে গুম সংস্কৃতির অবসান হবে। সাকিবুর রহমানের রিপোর্ট। হাসিনা সরকারের আমলে এমন কান্না নিয়ে প্রায় দাঁড়াতে হয়েছে গুম হওয়া ব্যক্তি স্বজনদের। কেউ বাবা হারানোর বেদনায়, কেউ ভাই, কেউ বা নিখোঁজ স্বামীকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন। কিন্তু এসবের তোয়াক্কা করেনি ক্ষমতাচ্যুত সরকার। দেখা যায় গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিরোধী রাজনীতিতে জড়িত। 2013 সালের ডিসেম্বরে শাহিনবাগের বাসা থেকে গুম হন বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। ভাইকে না পাওয়ার বেদনা তাড়া করে ফেরে বোন সানজিদাকে। ভাইকে জীবিত দেখতে জিজ্ঞেস করতে, তোমাকে ধরে নেওয়ার পরে ওরা তোমার সাথে কি করছে অবশ্যই জানতে চাই। কেন অবৈধভাবে আমার ভাইকে ধরে নিয়ে যাবে? লিগালি হয়তো আমরা কোনো কেস বা আদার কমিশনের কাছে বিচারের জায়গাটা, সেই জায়গায় যাওয়ার জন্য শুরুটা দেখতে পাচ্ছি। চাঁদপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সন্তান এখনো বাবার পথ চেয়ে আছে। স্বৈরাচারের পতনের পর নতুন আশায় বুক বেঁধেছে ইমন ওমর। আওয়ামী লীগ খুব বেপরোয়া হয়ে গেছে, তোমাকেও গুম করতে পারে বা খুন করতে পারে, তুমি একটু সাবধান থাকো। তখন বাবা হাসি দিয়ে বলছে যে বাবার কোনো অপরাধ নাই, বাবা নামে কোনো মামলা নাই, বাবাকে কেন গুম করবে বা খুন করবে? তো আমি বলছি যে ওরা তো আর অপরাধীদের এগুলো চিন্তা করে না, তারা দেখে যে তোমাদের একটা অপরাধ, তোমরা জনপ্রিয় ব্যক্তি। মানবাধিকার সংগঠনের তথ্য মতে এখনো নিখোঁজ 150-র বেশি গুম হওয়া ব্যক্তি। তবে বৃহস্পতিবার সরকার জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় আশার আলো দেখছেন তারা। সরকার নিজে গুমের সাথে এত বেশি জড়িত ছিল যে তারা এটা র্যাটিফাই করতে চায়। আগের সরকার যেটা করেছে, যে গুম হয়েছে এতবার বলার পরও কিন্তু তারা অস্বীকার করেছে, বলেছে যে গুম বলে কিছু নেই, আমাদের আইনে গুম বলে কিছু নাই। এই সংক্রান্ত যদি আইন হয়, সে আইনটার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে এবং সেই আইনের প্রয়োগ করে যে ভিকটিম আছে বা তাদেরকে একটা প্রতিকার এবং সহায়তা করবে এবং বিচার প্রাপ্তি নিশ্চিত করবে। আয়নাঘর কিংবা গোপন কারাগারগুলো ভেঙে দেওয়ার পাশাপাশি গুম হওয়া ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি মানবাধিকার সচেতন সবার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গত 15 বছরে গুমের ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে গুম খুনের শিকারদের স্বজনরা। গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার শাস্তিও চায় তারা। এরই মধ্যে গুমের মতো ঘটনা থেকে সব নাগরিকের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের অন্তর্ভুক্তির চুক্তিতে সই করেছে বাংলাদেশ। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন এই বিস্তারিত। শিশুদের এই কান্না যেন থামার নয়, কারণ জন্মের পর এরা পায়নি বাবার আদর। কেউ 5 বছর, কেউ 10 বছর ধরে মায়ের সাথে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও পায়নি বাবার খোঁজ। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। স্বামীহারা স্ত্রীর যন্ত্রণাও কম নয়। স্রোতের বিপরীতে শিশু সন্তান নিয়ে লড়াই করে ক্লান্ত অনেকে। নতুন করে দেশ স্বাধীন হলেও ফেরেনি প্রিয়জন, সেই আক্ষেপ তাদের। আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায়, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই। প্রত্যেকটা র্যাবের হেডকোয়ার্টার সহ র্যাবের যে সেল, প্রত্যেকটাতে একটা করে আয়নাঘর আছে। আমরা এভাবে 11টা বছর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আর কাঁদতে চাই না। রাজনৈতিক মতের অমিলের কারণে গত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে ঘটেছে অসংখ্য গুমের ঘটনা। গুম হওয়া পরিবারের কান্না করার অধিকারটুকু হরণ করা হয়েছে অনেক সময়। গুমের জাল ছিঁড়ে যারা ফিরেছে, দুঃসহ জীবনের করুণ বর্ণনা ছিল তাদের কণ্ঠে। টাকা পয়সা সবকিছু নিল, নেওয়ার পরে আমাকে ছাড়েনি।
সারাদিন তালবাহানা নানান রকমের অত্যাচার নির্যাতন আমাকে, আমি প্রত্যেকটা মানুষের বিচার চাই। এটা আমি 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি বালিশের নিচে রেখে দিই। খুনি হাসিনার কাছে গেলে উনি বলে যে আমি দেখতেছি, তদন্ত করে দেখতেছি, প্রশাসনের দ্বারে দ্বারে অনেকবার ঘুরেছি। গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। আপনারা সেই গল্প শুনতে চান নাই, আপনাদের কাছে অনেক সময় মনে হয়েছে যে কোন নায়ক কোন নায়িকার সঙ্গে সংসার ভেঙে দিল, কার বাড়িতে ফিল্মি খেলো না, এই কার সাথে কার পরকীয়া হলো, এই নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন না। যারা এই গুম খুনের শিকার তার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছে, হাজারের কাছাকাছি, হয়তো বেশি, এখনো জানি না। আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। গুম হওয়া প্রতিটি মানুষ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা হতবাগা পরিবারগুলোর। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। শেখ হাসিনার স্বৈর শাসনের 16 বছরে সংগঠিত মানবতা বিরোধী সব অপরাধের ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অনুরোধ করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংহতি সভায় আহ্বান জানান তিনি। এ সময় গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। কারো সন্তান, কারো ভাই, কারো বাবা, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে গুম। বছরের পর বছর স্বজনের অপেক্ষায় তারা। 12 বছর হয়ে গেল যে আমার ভাইয়ের খোঁজ আমি পাইনি কেন এখনো, যে ভাইয়ের হাত ধরে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে খুনসুটি করতে করতে একই বিছানায় আমরা ঘুমাতাম। আমি আমার বাবার সাথে ঘুরতে চাই আর গুম দিবস পালন করতে চাই না। বাবার হাত ধরে বাবা দিবস পালন করতে চাই। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমি আমার বাবার সাথে ঈদ করতে চাই। বিএনপির সংহতি সভায় স্বজনদের এমন আবেগাপ্লুত অনুভূতি। এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপি নেতারা। বলেন তাকে দেশে ফিরিয়ে এনে সব গুমের বিচার করতে হবে। সঙ্গে আজিজ বেনজির জিয়াদের মতো যারা দোষর ছিল তাদেরকেও দাঁড় করাতে হবে কাঠগড়ায়। এই গুম খুনের রাজত্বের সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে। আমি দাবি করছি দিল্লির সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। এই প্রকল্পে যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। স্বৈরাচার সরকার যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে তার সবকটি যেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত করে সেই অনুরোধ করতে বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন এখনো ষড়যন্ত্র চলছে, তাই যে ঐক্য তৈরি হয়েছে তা আরো সুদৃঢ় করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ঐক্য গণমানুষের যেটা তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। এর আগে সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে। 700-র বেশি মানুষকে গুম করেছে আওয়ামী লীগ সরকার। আয়নাঘর নতুন শব্দ, এই আওয়ামী লীগ অনেক নতুন শব্দ বাংলাদেশকে উপহার দিয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে সকল সহিংসতার ঘটনা ঘটেছে সেসবের আনুষ্ঠানিক তদন্তের অনুরোধও জানান তিনি। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানায়। এদিকে ডক্টর ইউনূসের এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন ভলকার তুর্ক। তবে বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চয়তা না দিলেও আনুষ্ঠানিক তদন্তের ইস্যুতে
প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দেন তিনি। দলটি তদন্তের পাশাপাশি বাংলাদেশের ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত সহ দীর্ঘমেয়াদী সংস্কারে পরামর্শ প্রদান ও সহযোগিতা করবে বলেও জানানো হয় বিবৃতিতে। স্বস্তি মিলতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। আলু পেঁয়াজ বাদে বেশিরভাগ সবজির দাম নিম্নমুখী। বিক্রেতারা বলছেন চাঁদাবাজি বন্ধ হয় কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। তবে বন্যায় পোল্ট্রি শিল্পের ক্ষতি হওয়ায় বাড়তে পারে মুরগির দাম, কমছে না আমদানি নির্ভর পণ্যের দামও। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। মোহাম্মদ রুবেল হোসেন 2 যুগের বেশি সময় ধরে রাজধানীর কাউরান বাজারে করেন কাঁচামালের ব্যবসা। 5 আগস্টের আগেও এই ছোট্ট দোকানটির জন্য প্রতিদিন চাঁদা দিতে হতো 500 টাকা। তবে বদলেছে দিন, যার সরাসরি প্রভাব পড়েছে বিক্রিত পণ্যের দামেও। আগে 500 খরচ ছিল, 500-600, এখন আর তো এই চাঁদা নাই, খরচও নাই। এটা ছিল 70, এখন বেশি 50, আর ওটা ছিল 50, এখন বেশি 40। পেঁপে ছিল 60 টাকা, বেশি 25 টাকা কেজি। 25 বছর কারওয়ান বাজারে ব্যবসা করা রিঙ্কু মিয়াও বলছিলেন চাঁদাবাজদের ভয়ঙ্কর উৎপাতের কথা। সরকার পতনে যার সরাসরি প্রভাব পড়েছে পণ্যের দামে। পটল, পেঁপে, ঢেঁড়স, বেগুন, বরবটি, করলা ও কচুমুখির মতো সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 30 টাকা। কাঁচামরিচের দাম কেজিতে 50 টাকা কমে 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। আগে আমগুলো জোর করে মিছিল মিটিং নিত, এমনকি আমগুলো টাকা পয়সা দিতে হইতো। এই যে এটা আমরা 80 টাকার নিচে বিক্রি করতে পারি না, এখন আমরা 50 টাকা বেচতে পারি। এটা এই যে টমেটো 120 টাকা কেজি বেশি, ভেন্ডি 40 টাকা 30 টাকা বেচতে পারি আমরা। তবে পেঁয়াজ ও আলুর দাম এখনো বাড়তি। মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। সিন্ডিকেটের দৌরাত্ম্যে প্রভাব পড়েনি আমদানি নির্ভর নিত্যপণ্যের দামেও। সব মালের সরবরাহ ভালো আছে, দাম কমার কথা কিন্তু দাম কমতেছে না। যারা এলসি কারক, যারা আমদানি করে তাদের কাছে সব, তারা যদি দাম না কমায় খুচরা বাজারে দাম কমবে না। ব্রয়লার বেচতেছি 160 টাকা, আর বড়টা বেশি 30 টাকা 40 টাকা। আমার অনেক মুরগি মারা গেছে, বাচ্চা শর্ট, এই জন্য দাম সামনে দিয়ে একটু বাড়ার একটা সম্ভাবনা আছে। তবে বাজারের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানান ক্রেতারা। তাগিদ দিচ্ছেন বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোকে নজরদারিতে আনার। এই যে কয়দিন আগে মরিচ 260 টাকা করে, 280 করে, আজকাল হলাম 160 টাকা করে। মোটামুটি নাগালের ভিতরে আসছে, তারপরও জনগণ চাচ্ছে যে আরো একটু স্বস্তি আসুক। চালের বাজারটা ধরেন, মিল মালিকদের ধরেন, এই যে ধরেন আপনার সব জায়গা ধরেন, এই যে আপনার পোল্ট্রি যে দাম বাড়াই রাখে এদেরকে ধরেন। আগে সাবান কেনা 35 টাকায়, এখন সাবান 70 টাকা। এত দাম তো হতে পারে না। রাজধানীর পাড়া মহল্লার বাজারগুলোতেও নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। দাবি একই পণ্য কাউরান বাজারের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে ওইসব বাজারে। সুমন তানভীর, RTV, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিয়ে সরকারে যে থাকে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এখনো তিনি সেখানেই রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোনে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উভয় নেতা সম্মত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় সৃষ্ট পরিস্থিতির জন্য সমবেদনা প্রকাশ করেন শাহবাজ শরীফ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপরও জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আবার যেন দেশ সন্ত্রাসী চাঁদাবাজের হাতে না যায় সেজন্য সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি আহ্বান জানান। আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন এই সুন্দর দেশটাকে আবার এরকম পরধীনতা এবং খুনি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়, এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নীলফামারীর সৈয়দপুরের আবির হোসেন জয় ফিরতে চান স্বাভাবিক জীবনে। আন্দোলন চলাকালে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে তাকে আটক করে চালানো হয় অমানবিক নির্যাতন। দোষ স্বীকারের জন্য এনকাউন্টার সহ নানা ধরনের হুমকি দেয় পুলিশ, এমন অভিযোগ করেন ওই শিক্ষার্থী। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নীলফামারীর সৈয়দপুর থেকে মামুনুর রশিদ মিঠুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। মাসখানেক ধরে অসুস্থ শরীর নিয়ে বিছানাবন্দি নীলফামারীর সৈয়দপুরের কলেজ শিক্ষার্থী আবির হোসেন জয়। মা সহ পরিবারের সদস্যদের দুশ্চিন্তা যেন কিছুতেই কাটছে না। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গেল 23 জুলাই সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়। এ সময় হারিয়ে যায় পুলিশের একটি অস্ত্র। পরে এ ঘটনায় 26 জুলাই বাড়ি থেকে জয়কে আটক করে পুলিশ, নেওয়া হয় রিমান্ডেও। আমাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়, যাওয়ার পরে আপনার অমানবিক অত্যাচার করে। যখন আমি স্বীকারোক্তি দিচ্ছিলাম না, আমাকে মেনলি অস্ত্রের জন্য টার্গেটে নিয়ে এসেছিল, তারপর জামাত শিবির এসবের জন্য। তো যখন আমি এসব স্বীকার করি না, পরবর্তীতে আমার বাসার লোকের উপর হুমকি আসে, মানে আমাকে হুমকি দেয় যে বাসার লোককে উঠে আনবে, আমার মা চাচি দাদি এদেরকে পতিতা বানাবে থানার মধ্যে। এ ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্তান নির্যাতনের বিচারের দাবি পরিবারের সদস্যদের। সরকারের কাছে আমি এটাই চাই, আমার সন্তান নিরপরাধ, তাকে নিয়ে যে নির্যাতন করা হয়েছে ওরকম যেন আর কোনো সন্তানকে না করে, কোনো মায়ের বুক যেন আর ফেটে না যায়। আমার সন্তানের প্রতিবাদের ইয়েটা ন্যায় বিচার আমি চাই, এবং আপনাদের মাধ্যমে যদি ন্যায় বিচার হয়ে থাকে তাহলে আমি আসলে মন থেকে খুশি হব। জয়ের ওপর পুলিশের এমন নির্মমতা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তার একটা ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎটা আজকে তাদের জন্য মেলান হয়ে গেল। আমি এইটার বিচার চাই। ও তো চোরও না ডাকাতো না, ওকে ধরলো কেন? সরকারের কাছে আমাদের এইটাই দাবি, আমরা ন্যায্য বিচার চাই। আবার তোরা খুলি দিল, এরা তো ঢুকে একদম তছনছ। আর ছেলেটাকে এমনভাবে হ্যান্ডকাপ লাগাইছে, মনে হয় যে এ কোনো দাগি আসামি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। আমরা কোনো নির্যাতন করি নাই, আমরা অস্ত্র যেটা হারিয়েছিল এই ব্যাপারে আমরা কিছু লোককে গ্রেপ্তার করেছিলাম, এটা সত্য, এবং আমরা কোর্টে চালানো দিয়েছিলাম। তবে কাউকে আমরা নির্যাতন করিনি না, আমরা তাকে 4 দিন রাখিনি, আমরা যথাযথ তাকে যেভাবে পেয়েছি আইনগতভাবে আমরা তাকে। কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, মানুষের জানমাল রক্ষায় কাজ করবে পুলিশ, এমন প্রত্যাশা সৈয়দপুরবাসীর। জুবায়ের রাজিন, RTV। সদ্যবিদায়ী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এতে কমে যায় রেমিটেন্সের গতিপ্রবাহ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহ আবার হু হু করে বাড়ছে। এরই ধারাবাহিকতায় চলতি আগস্ট মাসের প্রথম 28 দিনে দেশে রেমিটেন্স এসেছে 207 কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 24,800 কোটি টাকার বেশি। রেমিটেন্সের এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% বেশি। গত বছরের আগস্টে 28 দিনে রেমিটেন্স এসেছিল 143 কোটি 10 লাখ ডলার। সামাজিক সুবিচার নিশ্চিত করা না গেলে ছাত্র জনতার এই বিপ্লব সরকারের সংস্কার অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে দেশকে সুগঠিত করে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় জামায়াত। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামের আমির। বক্তব্যের শুরুতে স্বৈরাচারী সরকারের সময় জামায়াতের ওপর করা নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন শফিকুর রহমান। ষড়যন্ত্র এখনো থেমে নেই উল্লেখ করে রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা দেশবাসীর উপর ছাত্র জনতার আমানত বলে অভিহিত করেন জামায়াতের আমির। সুবিচার যদি প্রতিষ্ঠিত হয়, এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ কোর্টে হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। দেশটা হিন্দু মুসলমান সবার উল্লেখ করে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেন জামায়াতের আমির। একই সঙ্গে আগামীর জন্য ছাত্রদের সৎ, দক্ষ ও যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন
জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাওয়ায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান জামায়াতের আমির। মুক্ত হাতে লিখবেন, আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন। অরণ্য গফুর, RTV, ঢাকা। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্যা দুর্গত 4,000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকের ভাইস চেয়ারম্যান MA হান্নানের পক্ষে ত্রাণ বিতরণ করেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুরাদ হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনা খাবার, চাল, ডাল, লবণ, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এছাড়া ব্যাংকের ফরিদগঞ্জ শাখা কর্মকর্তা কর্মচারী কল্যাণ তহবিল থেকে আরও 1,000 পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জুর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালে খুশবু, নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে ভুটান পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী 5 ও 8 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ভুটানের পরিবেশে তাদের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে আশাবাদী ক্যাবরেরা শিষ্যরা। এই ম্যাচে দুটি দিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থার পরিবর্তন করতে চান জামাল ভুঁইয়ারা। সদ্য সাফ অনূর্ধ্ব 20 জয়ী দলের সদস্য মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু সহ ভুটানের বিপক্ষে জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ফুটবলারদের নিয়ে আশাবাদী কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। ম্যাচটা খুব ইম্পর্টেন্টই নিতে যাবো, কারণ এটা হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে অনেক ম্যাটার করবে। সো আমরা চাবো যে এই ম্যাচটা জিতে যেন আমরা র্যাঙ্কিংয়ে একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি। Well, Chanda is different, no? The situation between them because Chandan already played with the senior national team, couple of games, I think. এখানে সবারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। মিরাজুল ও তপুর জন্য এটা প্রথম, তবে তারা নেপালে খেলে এসেছে, তাদের অভিজ্ঞতা রয়েছে। সিনিয়রদের সাথে খেলে তাদের অভিজ্ঞতা আরো বাড়বে। They have done a great job, so definitely I think they actually can provide something positive.